নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। 2 বছর 4 মাস পর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের। অপরদিকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্ম সমিতির বৈঠক হয়েছে, অনেকগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং তারই সঙ্গে কিন্তু বেশ কিছু কমিটিও তৈরি হয়েছে। এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে শঙ্কুদেব পান্ডা, তৃণমূল সমর্থক অর্পণ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য, রয়েছেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেশটিকে আমরা নজর রাখবো, অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন। বছর দুয়েক আগে নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় ইডি। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে। অর্পিতার টালিগঞ্জ আর বেলঘরিয়ার ফ্ল্যাটেও হানা দেয় ওই কেন্দ্রীয় এজেন্সি। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় নগদ প্রায় 50 কোটি টাকা, 5 কোটি টাকার গয়না ও বেশ কিছু ভিনদেশি মুদ্রা। এর জেরে অর্পিতাকেও গ্রেফতার করে ইডি। অবশেষে 2 বছর 4 মাস পর সোমবার অর্পিতার জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। তবে অর্পিতাকে কয়েকটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে। অর্পিতাকে 5 লক্ষ টাকা বন্ডে জামিন দেওয়া হয়েছে। তাকে পাসপোর্ট জমা রাখতে হবে। তদন্তকারী আধিকারিক ডাকলে যেতে হবে অর্পিতাকে। আদালতে শুনানি চলাকালীনও উপস্থিত থাকতে হবে। কলকাতা ছাড়তে পারবেন না অর্পিতা। কলকাতা পুলিশের জুরিসডিকশন ছেড়ে বেরোবে না, এভিডেন্স ট্যাম্পার করবে না বা কোনো উইটনেসের সঙ্গে দেখা করবে না, আর টু মিট দ্য আইও অ্যাজ এন্ড হোয়েন কল্ড ফর। সম্প্রতি মৃত্যু হয়েছে অর্পিতার মায়ের, সেই কারণে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। সোমবার পর্যন্ত মেয়াদ ছিল তাঁর প্যারোলের। মঙ্গলবার বাড়ি থেকে জেলে যাবেন তিনি। সেখানে আদালতের নির্দেশ দেখানোর পর মুক্তি পাবেন অর্পিতা। সুপ্রিম কোর্টের নির্দেশ, প্রথমবারের অভিযুক্ত মোট সাজা 3 ভাগের 1 ভাগ জেলে কাটিয়ে ফেললে জামিন পাওয়ার যোগ্য। অর্পিতার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ। মানি লন্ডারিং অ্যাক্টের 4 নম্বর ধারায় সর্বোচ্চ সাজা হতে পারে 7 বছর। অর্পিতা ইতিমধ্যেই 7 বছরের মোট সাজার 3 ভাগের 1 ভাগ সময় জেলে কাটিয়ে ফেলেছেন। অর্পিতার এই মেয়াদ পূর্ণ হয়েছে গত 22শে নভেম্বর। গত সেপ্টেম্বরে অর্পিতা জামিনের আবেদন করলেও ইডি তার বিরোধিতা করে। জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল 28শে নভেম্বর। তার আগে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ ও ভারতীয় ন্যায় সংহিতার 479 ধারার উল্লেখ করে জামিনের আবেদন করা হয়। শীর্ষ আদালতে সেই নির্দেশকে সামনে রেখেই এদিন অর্পিতার জামিন মঞ্জুর করা হয়। তবে এক্ষেত্রে জেলের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছে আদালত। ক্যামেরায় কমল জানার সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা। আর এই নিয়ে আমরা আলোচনা করবো। প্রথমেই চলে যাব শুভময়দার কাছে। শুভময়দা, 2 বছর 4 মাস পর নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, বিষয়টিকে দুটি দিক দিয়ে দেখাই ভালো। প্রথম হচ্ছে আমাদের দেশের যে আইন ব্যবস্থা তার একটা দীর্ঘসূত্রিতা থাকে এবং একই সঙ্গে যে তদন্তকারী সংস্থা তাদেরও কিছু সীমাবদ্ধতা থাকে। এই দুই মিলিয়ে একজন মানুষের যে অধিকার, একজন কাউকে অভিযোগ করা হলো কারোর বিরুদ্ধে, তিনিও তো কোর্টে যাবেন, তারও তো উকিল থাকবে। ফলে সেই অধিকারের নিরিখে একটা সময়ের পর আমাদের যে নিয়ম কানুন তাতে কেউ জামিন পেতেই পারেন। সুতরাং সেটা তার লড়াই এবং সেই জায়গা দিয়ে আমাদের দেশের যে রাষ্ট্র ব্যবস্থা তার মাধ্যমে তিনি জামিন পেয়েছেন। অন্য যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে একটা রাজনৈতিক আলোচনা। সেই আলোচনা অবশ্যই সেই আলোচনার তীর যাবে বিজেপি এবং তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিং এর দিকে। অর্থাৎ যে আলোচনার কথা তাদের বিরোধী দলগুলি বলবেন, অর্থাৎ এই মুহূর্তে কংগ্রেস বা সিপিএম এর লোকেরা বলবেন, সেটা হচ্ছে যে একেবারেই বিজেপির মূল শত্রু হচ্ছে বামপন্থীরা বা কেন্দ্রীয় কংগ্রেস, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তুলনামূলকভাবে তাদের বন্ধু। ফলে সেই জায়গায় পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তাতে বিজেপির পক্ষে তৃণমূল ক্ষমতায় থাকাটাই সবচেয়ে ভালো, এবং তৃণমূলের যে নেতা নেত্রী বা তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতি অভিযোগের ক্ষেত্রে তারা চেষ্টা করবেন তাদের কিছুটা পাহারা দিতে, এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা নিশ্চয়ই একটা ইনস্ট্রাকশন দেবেন যে তৃণমূল কংগ্রেসের লোকজনকে ধরো না। এটা হচ্ছে আর একটা বক্তব্য, অর্থাৎ সেই বক্তব্যটা হচ্ছে তৃণমূল এবং বিজেপির সেটিং এর বক্তব্য। কিন্তু এটা সঙ্গে বলে নিতে হবে যে তৃণমূল এবং বিজেপির যে সেটিং এর বক্তব্য, সেই বক্তব্য কিন্তু সাধারণ মানুষের কাছে এখনো পর্যন্ত কোনো নির্বাচনী ফলাফলে প্রত্যক্ষ করা যাচ্ছে না। মানুষ কিন্তু এই সেটিং এর গল্প ভুলে গিয়ে তারা তৃণমূলকেই ভোট দিচ্ছেন বা দ্বিতীয় স্থানে অনেকটা পিছিয়ে গেলেও বিজেপি থাকছেন, এবং বামপন্থী বা কংগ্রেসরা এখনো সেভাবে ভোট বাক্সে প্রভাব ফেলতে পারছেন। শুভময়দা, আসবো আপনার কাছে আবারও। আমরা একটুখানি, যেহেতু আপনি বামপন্থী এবং কংগ্রেসের কথা বললেন, দুজনের একটু প্রতিক্রিয়া নিয়ে নেবো এক্ষেত্রে। সৃজন আমাদের সঙ্গে রয়েছে। সৃজন, অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন তোমার চোখে?
তোমার আমাকে প্রশ্ন না করে এই প্রশ্নটা শঙ্কুদাকে করা উচিত ছিল। আসবো, আমি নিশ্চিত তুমি আসবে, ওর কথা বলবে, কিন্তু সবার আগে তার কারণ বিজেপির নেতারাই তো সর্বত্র এই বলে বুক বাজিয়ে বেরিয়েছে যে এই সিবিআই আছে আমাদের হাতে, এই ইডি আছে, এই জেলে পুরবো, এই দেখে নেবো, এই মেরে দেবো, এই কেটে দেবো। পর্বতের মুশিক প্রসব হচ্ছে। গোদা কথা বোঝা যাচ্ছে আরজিকর আন্দোলনের আবহ এবং তারপরের যে উপনির্বাচনগুলো, আন্দোলনের রাস্তায় নেমেও বিজেপি সাধারণ মানুষের কাছে, জুনিয়র ডাক্তারদের কাছে গো ব্যাক শুনেছে, আর উপনির্বাচনেও বিজেপি নিজেদের সর্বশেষ পাওয়া ভোটটাও ধরে রাখতে পারেনি। আমাদের কথা ছেড়ে দাও, আমরা তো প্রান্তিক তৃতীয় শক্তি হয়ে শুরু করেছিলাম, আমাদের আলোচনায় পরে আসবো, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে বিজেপির ডিক্লাইন। বিজেপি আন্দোলনের রাস্তায় দাগ কাটতে পারছে না, বিজেপি ভোটের রাস্তায় তৃণমূলের থেকে পিছিয়ে পড়ছে। ফলত বিজেপির নেতারা বুঝেছে যে পশ্চিমবঙ্গে রাজনৈতিক দল হিসেবে বিজেপির ভবিষ্যৎ বিপদাপন্ন। তাহলে কি করা যায়? সিপিএম যদি আবার উঠে আসে, কংগ্রেস যদি আবার উঠে আসে, খুব বিপদ। তাহলে দরকার নেই বাবা, তৃণমূলকে সাহায্য করে দাও। যে কারণে আরজি করার সময় আরএসএস এর মাথা এসে কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় জামিনের সঙ্গে এর যোগাযোগ কেন তোমার মুখ থেকে আসছে, মানে কেনই বা এই প্রশ্ন করছে? এর যোগাযোগ এই কারণেই, কারণ কেন্দ্রীয় সরকার, সিবিআই, ইডি, এদের অটোনমি, এগুলো আমরা মানে এত গল্প কথা খুব ভালো, কিন্তু বিজেপির সরকার থাকলে সিবিআই, ইডির যে পরিমাণ অপপ্রয়োগ বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি, বিজেপির সরকার চাইবে আর সিবিআই, ইডি পার্থ চ্যাটার্জিদের চোখে দেখা কোটি কোটি টাকা সেখান থেকে দুর্নীতি বার করে শাস্তি দিতে পারবে না, তা হয় না। এই যে অর্পিতা দেবী জামিনে মুক্তি পেলেন, কয়েকদিন আগে অনুব্রত মণ্ডল মুক্তি পেলেন, হয়তো দুদিন পর পার্থ চ্যাটার্জিও মুক্তি পাবেন। এই যে মুক্তিগুলো পরপর হচ্ছে, তার কারণ সিবিআই, ইডিকে ঠিক জায়গায় টিপে বলে দেওয়া হয়েছে এখন আর তৃণমূলের পিছনে লাগা যাবে না, তৃণমূলকে দরকার হবে, সুতরাং এখন আর এদেরকে ছেড়ে দে, এদেরকে, যে কথা শুভময়দা বলছিলেন। ফলত তারই এক্সটেনশন হলো এখন অর্পিতা দেবীর জামিন। এবং এই যা তদন্ত আমরা শারদা নারদার সময় থেকে পরের পর দেখেছি, সেই লোকসভার এথিক্স কমিটিতে লালকৃষ্ণ আদবানিরা সৌগত রায়দের ছাড় দিয়ে দেওয়ার সময় থেকে দেখেছি, এগুলো সব বিষবাও জলে চলে যায়। সিবিআই, ইডি অটোনমাস এজেন্সি হিসেবে কাজ করতে পারে না। কেন্দ্রীয় সরকার, তৃণমূল কংগ্রেস, দিল্লির বিজেপিকে সেট করে ফেলে, ফিট করে ফেলে, আম পাঠিয়ে ফেলেন। এখানে শঙ্কুদারা চিৎকার করে, কিন্তু শঙ্কুদাদেরকে ছাগলের 3 নম্বর বাচ্চা বানিয়ে দিল্লির বিজেপি নেতারা তৃণমূলের নেতাদের সাথে সেট করে তৃণমূলের যাবতীয় অপরাধ ক্ষমা করে দেন। এবং ইন রিটার্ন পার্লামেন্টে বা অন্যত্র তৃণমূল কংগ্রেস বিজেপির লুটের রাজত্ব, এই যে ধরো আদানি সম্পর্কে কয়েকদিন আগে যা হলো, আমেরিকার সৃজন, আমরা একটু আজকের প্রসঙ্গে থাকবো, তোমার বক্তব্য নিয়ে একটু শঙ্কুর প্রতিক্রিয়া নেব। শঙ্কু, বারবার সেটিং এর কথা চলে আসছে কেন? প্রথম কথা হচ্ছে, স্পষ্ট করে বলে দিতে চাই যে কোনো কেন্দ্রীয় এজেন্সিকে ভারতীয় জনতা পার্টি নিয়ন্ত্রণ করে না। যদি করত তাহলে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাকে ব্যবহার করতে পারত, তাকে যে করে না সেটা আজকের বড় উদাহরণ। এখন বিজেপি বিরোধিতা সিপিএমের সৃজন যেভাবে করলো, তাতে স্পষ্ট করে দিল সৃজন যে বন্ধুত্বের গাঁটছড়াটা সিপিএমের সাথে তৃণমূলের অত্যধিক বেশি হয়েছে। আমার প্রশ্ন যে আজকে যখন ওনারা অ্যারেস্ট হয়েছিলেন তখন মামলার ক্রেডিট নিয়েছিলেন বিকাশ ভট্টাচার্য এবং সিপিআইএম, ড্যাং ড্যাং করে ঢাক পেটাতে নেমে পড়েছিল। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যেখানে সমস্ত মামলাটাই আদালতের বিচারাধীন, যেখানে রিপ্রেজেন্টেশন দেওয়ার মতো বিকাশবাবুর অপরচুনিটি আছে, সেখানে সিপিএমের উকিলবাবুরা আশ্চর্যজনকভাবে চুপ। তারা কই এইটার বিরোধিতা করে উচ্চ আদালতে যাওয়ার কথা বলছেন না, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে সেটিংটা আমাদের হয়নি, সেটিংটা হয়েছে সিপিএম সাথে তৃণমূল কংগ্রেসের। এবং সেই কারণেই একাধিক প্রমাণ, মেটেরিয়াল আদালত পর্যন্ত পৌঁছচ্ছে না এবং একের পর এক বেল হয়ে যাচ্ছে। শুধু আজকের মামলা না, বিকাশবাবুর করা এবং সিপিএমের উকিলবাবুদের করা একাধিক মামলার নিদর্শন রয়েছে, যেখানে আশ্চর্যজনকভাবে তারা তৃণমূলের সাথে সেটিং করে নিয়েছেন, মামলা সব ধামাচাপা পড়ে গেছে। আমার বক্তব্য খুব স্পষ্ট, আপনাদের জানিয়ে দিই, কিছুক্ষণের মধ্যে আপনারা খবরও পাবেন। যেহেতু পার্থবাবুর বেল পিটিশন হিয়ারিংয়ের খুব তাড়াতাড়ি হচ্ছে, আবার হিয়ারিং আছে, ইতিমধ্যেই আমি শুনলাম যে কেন্দ্রীয় এজেন্সি সন্তু বলে যে অন্যতম সাকরেদ এই কেসের, এবং কালীঘাটের কাকু, সেই দুজনকে অলরেডি গ্রেপ্তার করেছে কিছুক্ষণ আগে, সন্তু বোধহয় অ্যারেস্ট হয়েছে। তো ফলে তদন্ত প্রক্রিয়া নিয়ম মেনেই চলছে।
কিন্তু এই নিয়ে যে রাজনীতির কথা সৃজনরা ইন্ডিকেট করছে, সেই রাজনীতির জায়গা থেকে আমি শুধু এটুকু বলবো যে যে ধরনের অপরাধ পার্থ চট্টোপাধ্যায় বা অর্পিতারা করেছেন, বেল পাওয়া মানে সেই অপরাধ থেকে তারা নিষ্কৃতি পাচ্ছেন না। বেল তো আইনের নিয়মে পাবেন, আইনের সিস্টেমে কোর্টে বেল হচ্ছে রাইট, এবং 2 বছর 2.5 বছর পর হয়তো আইনের নিয়মে পেয়েছেন, কিন্তু তিনি বেকসুর খালাস হয়ে যাননি। এত 50 কোটি টাকা পাওয়া গেছে, আমরা চোখের সামনে দেখেছি, এবং তার যথেষ্ট প্রমাণ রয়েছে। তার উত্তর দেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেসেরও নেই। ইনফ্যাক্ট আদালতে এরাও জাস্টিফাই করতে পারছেন না, এখন ওনার মাতৃবিয়োগ হয়েছে, অলরেডি 3 নির্দিষ্ট স্ট্যাটিউটারি পিরিয়ডের জায়গায় তিনি জেল খেটে নিয়েছেন। সো লিগ্যাল প্রসেসে হয়তো তিনি বেল পেয়েছেন। এইটা যদি জাস্টিফাই করতেন সৃজন, তাহলে ওনার উকিলবাবুদের চুপ করে যাওয়া, তৃণমূলের সাথে ওদের সেটিংটা নিয়ে আমাকে তির্যক মন্তব্য করতে হতো না। আসবো সুমনদা, আপনার কাছে আসবো। তৃণমূল বিজেপি সেটিং এর তত্ত্ব বা অভিযোগ বারবার করে উঠে আসছিল, সেই জায়গায় দাঁড়িয়ে সেটিংটা আপনি বলবেন। আরে শঙ্কু, একটু ধৈর্য ধরো, প্রশ্নই করতে দিচ্ছ না, তার আগে দাঁড়ি টেনে দিচ্ছ। দাঁড়াও, আর প্রশ্নটা তো আমার থাকবে। শঙ্কু 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 তোমার বলার সময় বলেছো সুমনদার কাছেই যাবো। সুমনদা, সৃজন প্লিজ প্লিজ সুমনদার কাছে যাবো। শঙ্কু নতুন তত্ত্বের কথা বলছে, তৃণমূল এবং সিপিএম এর সেটিং এর তত্ত্ব, শঙ্কুর তত্ত্ব। সুমনদা দেখো শিলাদিত্য, প্যানেলের শুরুতে তুমি মানি লন্ডারিং অ্যাক্ট, তার ক্লজ 4, তারপরে এখানে অধ্যাপক শুভময় মৈত্র ভারতীয় আইন ব্যবস্থার দীর্ঘসূত্রিতা, এইসব কথাগুলো যেমন বললে, এবং এই কথাগুলো, এই পয়েন্টগুলো যেরকম অত্যন্ত পার্টিনেন্ট, তার সঙ্গে সঙ্গে এটাও খুব পার্টিনেন্ট, যেটা শুনলে হয়তো ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি অসন্তুষ্ট হবে। এটা তো ঘটনা। আজকে এতগুলো মামলা, ওরা বললেই ওরা বলে যে আদালতের অনুবীক্ষণে বা আদালতের অবজারভেশনে সব চলছে। এতগুলো মামলা চলছে, পশ্চিমবঙ্গ বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে রয়েছে, প্রশাসন এবং শাসক দল দুর্নীতিগ্রস্ত হয়ে রয়েছে, এতগুলো মামলা চলছে, কোনোটারই আমরা কিন্তু আলটিমেট টানেলের শেষে পৌঁছানোর কোনো ল্যাম্প দেখতে পাচ্ছি না। দেখো একটা কথা কি জানো তো, ভারতীয় জনতা পার্টি এটা একদম ঠিক করে রেখেছে, তৃণমূল কংগ্রেসকে নরমে গরমে রাখতে হবে। 3 জনকে অ্যারেস্ট করবো তো অন্তত 1 জনকে বেল দিতে হবে। এর সঙ্গে আইন ব্যবস্থার দীর্ঘসূত্রিতার কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে মানি লন্ডারিং অ্যাক্টের ক্লজ 4-এরও কোনো সম্পর্ক নেই। বাম এবং কংগ্রেস যারা প্রধান শত্রু, যাদের উত্থান ভারতীয় জনতা পার্টির কাছে বিভীষিকার মতন, তাদের চাপার জন্য এই দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো লালন পালন করো, কখনো আবার জেলে ঢোকাও। এটাই হচ্ছে কথা। একটু আগে আলোচনায় এসছিল, সৃজনও বলছিল অনুব্রতর বেল হয়েছে, অর্পিতার বেল হয়ে গেল। আমরা জানি না কালীঘাটের কাকু এত ফন্ট, এত ভয়েস টেস্ট, এত কিছুর পরেও কেন এই মুহূর্ত অবধি অফিসিয়ালি গ্রেপ্তার হয়নি। এগুলো কিসের ইন্ডিকেশন শিলাদিত্য? আমরা আজকে সেটিংয়ের তত্ত্ব আনলে ওরা উত্তেজিত হচ্ছে। সেটিংয়ের তত্ত্ব তো আছে, কারণ এখনো নরেন্দ্র মোদী জানে এই সরকারটা বিজেপি সরকার নয়, এই সরকারটা এনডিএ সরকার। কাদের ওপরে ভরসা করে রয়েছে? নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু। সাবানের মতন হাত ফসকে বেরিয়ে গেলেই কে বিহাইন্ড দ্য কার্টেন সাপোর্ট দেবে নরেন্দ্র মোদীকে? এই মমতা বন্দ্যোপাধ্যায়, যে বাংলার মানুষকে শেষ করে নি, যে বাংলার মানুষকে সংখ্যালঘুদের বোঝানোর চেষ্টা করে, অন্য প্রসঙ্গে যাবো না, অন্য প্রসঙ্গে যাবো না, আমি অর্পণের কাছে আসার আগে জাস্ট একটা লাইন সৃজনের কাছ থেকে জানতে চাইবো। সৃজন যেটা জানতে চাইবো, ইতিমধ্যে তুমি সঙ্গে শঙ্কু যে কথা বললো, সিপিএম এবং তৃণমূলের মধ্যে সেটিং এর তত্ত্ব, উল্টে শঙ্কুর বক্তব্য। সৃজন এক লাইনে উত্তর। শঙ্কু বলতে দিতে হবে না। সৃজন বলো। সৃজন, সুমনদা প্লিজ, সুমনদা সৃজনের কাছে দুজনে আস্তে আস্তে। সৃজন, আপনি কি অডিও ডাউন? সৃজন প্লিজ। শঙ্কু, সৃজন বলো। সুমনদা শঙ্কু আসতে। সৃজন বলো। সৃজন দুজনেই আসতে প্লিজ, কেউ শুনতে পাবে না, লক্ষ লক্ষ লোক দেখছে। শান্তি, স্টুডিওর বাইরে আছি। সৃজন বলো। সৃজন, আমার কথা হচ্ছে যে আমাদের এটা বলার দরকার ছিল না। আমরা তো সাধারণভাবে জানি যে রাজনৈতিক দল, শাসক দল এবং কেন্দ্রীয় এজেন্সি আলাদা,
কিন্তু শঙ্কু দ্বারাই তো ভোটের পর ভোট করে আজ 7-8 বছর এই বলে চালিয়ে দিল যে এই আমরা দিল্লিতে ক্ষমতায় আছি, এই চুরি ধরে দেব, এই ডাকাতি ধরে দেব, ভাগ মুকুল ভাগ, অমুক তমুক, এত রকম ডায়লগবাজি করে লাস্টে যখন কিছুই করা যাচ্ছে না তখন বুঝতে হবে কালীঘাটের কাকু থেকে কালীঘাটের ভাইপোতে পৌঁছতে না পারাটা ডেলিভারেট, ইচ্ছে করে হচ্ছে। যেটা সুমনদা বলল, আসলে তৃণমূলের সমর্থন দরকার দিল্লিতে সরকার চালাতে। ইন্ডিয়া অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং বিশেষ করে একেবারে শুরু থেকে বারবার করে যে অভিযোগের জায়গা উঠে আসছে সেটিং এর তত্ত্বের বিষয়, কেন এই তত্ত্বের কথা উঠে আসছে আমরা খোঁজার চেষ্টা করব। অর্পণের সঙ্গে আমরা কথা বলবো একটা বিরতির পর। জনগণ মনতে সঙ্গে থাকুন। বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণ মনতে। অর্পিতা মুখোপাধ্যায় জামিন 2 বছর 4 মাস পর, আর এই নিয়ে আমরা আলোচনা করছি। অর্পণ, তোমার কাছে আসবো। শঙ্কুদেব পান্ডার বক্তব্য যে ইতিমধ্যেই সিপিএম এবং তৃণমূলের জামিন, অপরদিকে বিভিন্ন ক্ষেত্র থেকে বারবার করে তৃণমূল এবং বিজেপির সেটিং এর তত্ত্বের কথা উঠে আসছে। মানে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছেই হয় ইয়েস তৃণমূল নয়, মানে হয় প্লাস তৃণমূল নয় মাইনাস তৃণমূল। তৃণমূল কংগ্রেস ছাড়া যে বিরোধী রাজনৈতিক দলগুলোরও এখানে চলার কোনো ক্ষমতা নেই সেটা স্পষ্ট। আমি খুব স্পেসিফিকভাবে 2-3টে কথায় আসি। প্রথমে শুভময়দা শুরু করলেন, তারপরে সৃজনদা এবং সুমনদা বলছিলেন তৃণমূল এবং বিজেপির সেটিং। সৃজনদা একটা খুব ভালো কথা বলল যে বিজেপি জুনিয়র ডাক্তারদের কাছে গো ব্যাক স্লোগান শুনেছে। আমি একটা কথা এটা বলতে বাধ্য হচ্ছি যে শুধু বিজেপি নয়, তৃণমূল কংগ্রেসের পতাকা পোড়ানো হয়েছে। আমরা বারংবার বলেছি যে ওই জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তার একাংশে, আমি জাস্ট একটা লাইন এখানে বলবো, একটা লাইন, আমি একটাই লাইন যে ওই একটা লাইন যে ওই জুনিয়র ডাক্তারদের মধ্যে নিশ্চিতভাবে আমি আজকের কথাতে আমি আজ উত্তেজিত হয়ে গেছিলাম। আমি আজকের টপিকে আসি যে বারংবার এই তৃণমূল বিজেপি সেটিং তত্ত্ব। প্রথমত তো অর্পিতা মুখার্জি তৃণমূল কংগ্রেসের কেউ নয়। অর্পিতা মুখার্জি তৃণমূল কংগ্রেসের কোনো বুথ স্তরেরও পদাধিকারী নয়, দলীয় কর্মীও নয়, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা প্রত্যেকে তার বাড়ি থেকে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে সেটা নিয়ে আমরা দলীয় স্তরেও আলাপ আলোচনা করেছি, মিডিয়ার সামনে বলেছি, সমালোচনা করেছি। পার্থ চট্টোপাধ্যায় আমাদের দলের মহাসচিব ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন। দল এবং সরকার তাকে অপসারিত করেছে। এইটা করার ক্ষমতা তৃণমূল কংগ্রেস দেখিয়েছে। ফলে স্বাভাবিকভাবে অর্পিতা মুখোপাধ্যায় জামিন হলো কি হলো না, এতে তৃণমূল কংগ্রেসের কোনো সরাসরি বা পরোক্ষভাবেও লাভ ক্ষতির সম্ভাবনা নেই। এটা সকলের মনে রাখা উচিত। এই সেটিং এর তত্ত্বটা তো ওনারা প্রথম দিন থেকে তুলে আসছেন। এখন আমার খুব অবাক লাগলো একটা সুমনদার কথায়, যে উনি বললেন যে যদি অন্ধ্রপ্রদেশ এবং বিহার সরে যায়, অর্থাৎ এই নরেন্দ্র মোদীর এই এক্সট্রা 2AB এইটা যদি সরে যায় তাহলে তৃণমূল কংগ্রেস পর্দার পিছনে আছে সাপোর্ট দেওয়ার জন্য। আমার কথা হচ্ছে আপনারা কেন তাহলে ব্যাঙ্গালোরে, মুম্বাইতে, দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সাথে পাশে বসছেন ইন্ডিয়া জোটে? কেন আপনার সভাপতি বলছেন, এক মিনিট, কেন আপনার সভাপতি বলছেন, আপনার সভাপতি কেন বলছেন, গতকালকেই বলেছেন যে যারা ইন্ডিয়া জোটের শরিক আছে, যারা ইন্ডিয়া জোটের শরিক আছে আমাদের তাদের সাথে আসন সমঝোতা করতে বা তাদের সাথে বসতে, তাদের সাথে আমরা আসবো এই প্রসঙ্গ নিয়ে পরের সেগমেন্টে আসবো। কিন্তু এই সেটিং এর তত্ত্ব প্রথমে তৃণমূল বিজেপি সেটিং এর তত্ত্ব, তারপর শঙ্কুদেব পান্ডা আবিষ্কার করলো তৃণমূল এবং সিপিএম এর সেটিং এর তত্ত্ব। সেটিং এর তত্ত্ব তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছে সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করে তৈরি হচ্ছে, তার সাথে সিপিআইএম এর কোনো সেটিং ব্যাঙ্গালোরে উনি বসেছেন। কেউ যদি যেতে চায়, বসতে চায়, আমরা বসতে দেবো না। কেন আজকের ইস্যুতে থাকবো এবং মূলত যেদিকে নজর রাখবো, অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায় জামিনের দিকে যেমন নজর রেখেছি, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের আজকে গুরুত্বপূর্ণ মিটিং এর দিকে আমরা নজর রাখবো। ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন। জনগণ মনতে এবার
এবারে আমরা যেদিকে নজর রাখবো, তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে অনেকগুলো বিষয়ের সিদ্ধান্ত এবং কর্মসূচির ঘোষণা, নজর রাখবো সেদিকে। একটা 15 জনের মহিলা ডেলিগেশন যাবে মাননীয় রাষ্ট্রপতির কাছে, যার মধ্যে 5 জন মহিলা এমএলএ মিনিস্টার থাকবেন এবং 10 জন মহিলা এমপি থাকবেন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মহাবিকাশ আঘাড়ির বিপর্যয়ের পর ফের সরাসরি কংগ্রেসকে নিশানা করেছে তৃণমূল। মহারাষ্ট্রে তো বিজেপিকে রোখার মূল দায়িত্ব ছিল কংগ্রেসের, তাহলে কংগ্রেস কেন সেখানে ফেল করল? মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করার দাবিতে সরব হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। রাজনৈতিক মহলে এই প্রশ্ন জোরালো হচ্ছে কারণ সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত হলো না তৃণমূল। সেই সঙ্গে 30শে নভেম্বর ওয়াকফ বিলের বিরোধিতায় নিজেদের মতো সভার ডাক দিল ঘাসফুল শিবির। রানী রাসমণি রোডে হবে সমাবেশ। এমনকি নারী নির্যাতন রুখতে বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলের স্বাক্ষরের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। মাননীয় রাষ্ট্রপতি তার কাছে 10ই ডিসেম্বরের পর একটি সময় চাওয়া হবে, একদিনের সময়, যে সময়ে একটি ডেলিগেশন যাবে। এই ইস্যুতে 30শে নভেম্বর মিছিল করবে মহিলা তৃণমূল কংগ্রেস। 1 ডিসেম্বর ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূল মহিলা কংগ্রেস তারা 30 তারিখ অর্থাৎ 30শে নভেম্বর বেলা 2টো থেকে 4টে ব্লকে ব্লকে অপরাজিতা বিলের এই আইনের তাকে পরিণত করার জন্য তারা মিছিল করবে। মৃগনাভির মতো অবস্থা, নিজগন্ধে নিজগন্ধ। ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেস বনাম তৃণমূল আবহেই সংসদের শীতকালীন অধিবেশনে ঘাসফুলের সাংসদদের ভূমিকা কি হয় সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। আর ঠিক এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। প্রথমেই চলে যাব শুভময়দার কাছে। শুভময়দা, আজকে তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে জাতীয় কর্মসমিতি। সেই বৈঠকে শৃঙ্খলা রক্ষায় বাড়তি জোরার অপর দিকে ইতিমধ্যেই মহারাষ্ট্র, ঝাড়খণ্ড সহ বিভিন্ন জায়গায় বিধানসভা নির্বাচন এবং তারই সঙ্গে উপনির্বাচন বেশ কয়েকটি রাজ্যে আমরা দেখেছি। তার পরিপ্রেক্ষিতেও তৃণমূলের অবস্থান কোন দিকে ইঙ্গিত? না দেখুন, মহারাষ্ট্রের নির্বাচনে তো তৃণমূল কংগ্রেসই জিতেছে আদতে। কারণ আপনারা যদি হিসেব করে দেখেন তাহলে তো এই যে ডোল পলিটিক্স বা মানুষের হাতে টাকা পৌঁছে দেয়া, এটা প্রথম আবিষ্কার করেছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস। তার আগে কেউ জানতো না এবং তারপর ভারতবর্ষের অন্য রাজ্যগুলো শিখেছে এবং বিজেপি সেইটা এবার অ্যাপ্লাই করেছে মহারাষ্ট্রে, ঝাড়খণ্ডেও তাই অ্যাপ্লাই করেছে। ফলে আদতে তৃণমূলের যে জাতীয় কর্মসমিতির বৈঠক, সেখানে কিন্তু যেটা মূল বলা উচিত ছিল, তারা কেন যে বললেন না যে ভারতবর্ষের প্রতিটি রাজ্যেই তৃণমূল কংগ্রেস জয়ী, সেটুকু বাদ দিয়ে যেটা বলার কথা সেটা হচ্ছে যে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি, তৃণমূল রাজনৈতিক দল হিসেবে ভোটের ওপর কংগ্রেসের মতো আর কি, যেখানে খুব বেশি যে একটা গঠনতন্ত্র, একটা কাঠামোর মধ্যে দলটা চলে সেরকম নয়। সেখানে তিনখানা শৃঙ্খলা রক্ষা কমিটি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম যে তৃণমূলের নেতা নেত্রীরা বিভিন্ন একে অপরের বিরুদ্ধে অনেক কথা বললেন এবং মূল যে গুরুত্বপূর্ণ জায়গাটা, দেখুন তৃণমূলের নেতা নেত্রীরা একেবারে টিভি চ্যানেলের সামনে তাদের বিধায়ক থেকে শুরু করে তাদের কাউন্সিলর থেকে শুরু করে তারা পরিষ্কার অন্যের দিকে যে ইঙ্গিতগুলো দিচ্ছেন, তাতে একেবারে ফৌজদারি মামলা হওয়ার কথা, পুলিশ তাদের ধরে নিয়ে যাওয়ার কথা, এই ধরনের গুলি গোলা চলার কথা, কে জমি নিয়ে নিয়েছেন তার কথা। এবং তৃণমূলের নেতারাই একে অপরের বিরুদ্ধে বলছেন কে কোথায় চাকরি দিয়ে টাকা নিয়ে নিয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, শৃঙ্খলা রক্ষা কমিটি তারা কি এগুলো দেখবে তৃণমূল কংগ্রেসের? তৃণমূল কংগ্রেসের অবশ্যই একটা উৎসাহব্যঞ্জক রাজনৈতিক চরিত্র আছে, একটা সোশ্যাল ডেমোক্র্যাট গোছের দল। এই দলে একেবারে অতি বাম থেকে শুরু করে অতি ডান সকলেই জায়গা পান, একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক গোছের বিষয় আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শৃঙ্খলা রক্ষা কমিটি কিসের জন্য? অর্থাৎ আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা, সেখানে যে আইন কানুন আছে,
এই শৃঙ্খলা রক্ষা কমিটি কি সেই দেশের আইন কানুনকে মেনে তাদের একজন একেবারে পদাধিকারী যিনি রাষ্ট্র ব্যবস্থার অঙ্গ, তিনি যখন অন্য আরেকজনের বিরুদ্ধে একটা ফৌজদারি অপরাধের কথা বলছেন, তাই নিয়ে কোন রকম অনুসন্ধান করবে? তাহলে এই জায়গায় অবাক করার মতন আসে। এবং আরেকটা সামারি তো আসছেই, তৃণমূলের যে সামনে মানুষকে দেখানোর যে টিভি চ্যানেলের দ্বন্দ্ব আর কি, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই দ্বন্দ্বের নিরিখে আজকে কিন্তু পরিষ্কার দেখিয়ে দেওয়া হলো যে আপাতত পুরো যে ক্ষমতা তার ভর কেন্দ্র সেটা কেন্দ্রীভূত থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, এবং আপাতত বন্দ্যোপাধ্যায়ের হাতে। তাকে শুধু ন্যাশনাল স্পোকসপারসন করা ছাড়া আর বিশেষ কিছু গেল না। এটা আমরা সাধারণ মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিখলাম। সত্যিই তো মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি পরিণত। ফলে এটাই আমাদের যেটা আজকে জাতীয় কর্মসূচি বৈঠক থেকে, অর্থাৎ যারা মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে জিতেছেন আর কি, তাদের কাছ থেকে আমরা জানলাম। শুভময় দা, আসবো আপনার কাছে। অর্পণ, না, শুভময় দা যেটা বললেন আমি তার একটা কথা নেব, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসে গঠনতন্ত্র নেই, অন্তর্কলহ ইত্যাদি ইত্যাদি। তো তৃণমূল কংগ্রেস তো এমনিতে রেজিমেন্টেড দল নয়। তৃণমূল কংগ্রেস বলুন বা ভারতীয় জাতীয় কংগ্রেস বলুন, মানে সিপিআইএম বা বিজেপি যেমন একটা তাদের দলের মধ্যে রেজিমেন্টেশন আছে, তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসে তো অ্যাজ সেরকম কিছু নেই। কিন্তু আমরা বিজেপি বা বিজেপির মধ্যে মূলত বলবো, যেহেতু বিজেপি কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের প্রধান বিরোধী দল, আমরা তো এই 6টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন তো প্রথম নয়। আমরা 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর তথাগত রায়ের মুখে কামিনী কাঞ্চনের কথা শুনেছি। এখন দাদা তোমাদের নেতারা বলেছে, এটা আমাদের কথা নয়। তথাগত রায় তোমার নেতা, তথাগত রায় তোমার দলের প্রাক্তন রাজ্য সভাপতি। আমরা বলছি না, তোমাদের দলের নেতা বলছেন কামিনী কাঞ্চনের তত্ত্ব যদি রাষ্ট্রীয় আইন মান্যতা দিয়ে, যদি রাষ্ট্রীয় আইনকে মান্যতা দিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটি করতে হয়, তাহলে এই কামিনী কাঞ্চনের বিষয়টা নিয়ে তদন্ত হওয়া উচিত। বিজেপির অভ্যন্তরে কামিনী কাঞ্চনের তত্ত্ব তুলে আনছেন প্রাক্তন রাজ্যপাল, প্রাক্তন রাজ্য সভাপতি, তাহলে সেটা নিয়ে কেন তদন্ত হচ্ছে না? শুভময়দা বললেন রাষ্ট্রীয় আইন মেনে হবে কিনা, রাষ্ট্রীয় আইন বিজেপির মধ্যেও থাকা উচিত, জাতীয়তাবাদী দল। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে, দেখুন তৃণমূল কংগ্রেস দল আর দল নিয়ে ওটা এখন কোন দলে পরিণত হয়েছে। এখন কোন দল শেষ দেবের মুখোমুখি মারামারি থেকে শুরু করে পার্টির সর্বোচ্চ স্তরে, একজন বলছে পুলিশ মন্ত্রী হব, একজন বলছে সাংগঠনিক দক্ষতা। আরে তোমাদের লোকেরা হুমায়ুন কবির থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মদন মিত্র থেকে যে যাকে পেরেছে বল ছুড়েছে। এখন আমি সেসব বলতে যাই না। আমার সে ওদের দলে যা খুশি করুক, ওদের মারামারিতে বক্তব্যের মতো কাণ্ডে একটা বাচ্চা পুড়ে না মরলেই আমার কোনো বক্তব্য নেই। আমি একটুখানি শঙ্কুর কাছে আসবো, কিন্তু তোমার কাছে আসবো। একে অপরের বিরুদ্ধে নানান বক্তব্য এবং কোন দলের কথা, দল নয় কোন দলের কথা বলেছেন। আজ অগ্নিমিত্রা পাল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল আজকে শঙ্কু প্লিজ একটুখানি অগ্নিমিত্রা পাল ঠিক কি বলেছেন শোনাবো। এবার কে রাজ্য সভাপতি হবে সেটা তারা বলতেই পারেন। তথাগতদা তার মতো বলেছেন, অর্জুনদা তার মতো বলেছেন। দেখুন, আমরা সামান্য কার্যকর্তা, আমাদের রোজ অত্যাচার হয়, আমাদের রোজ কেস খেতে হয়, আমাদের খুন হচ্ছে, আমাদের বোনেদেরকে ধর্ষণ করছে। আমাদের কাছে যেই প্রেসিডেন্ট হোক, নন কম্প্রোমাইজিং ভাবে এই সরকারের সাথে চোখে চোখ রেখে লড়াই করবে, আমরা শুধু সেটা চাই। এবার শীর্ষ নেতৃত্ব সেটা ডিসাইড করবেন। শঙ্কু, অগ্নিমিত্রা পালের এই বক্তব্য, যেই রাজ্য বিজেপি সভাপতি হন নন কম্প্রোমাইজিং অবস্থায় লড়াই করবেন, এটাই তো কথা। কি কম্প্রোমাইজড হবে ভাবছেন নাকি? আমরা ভাববো কেন? অগ্নিমিত্রা পাল যে কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে ব্যাপারটা বুঝুন। আমি আপনাকে ঠান্ডা মাথায় বলি, অগ্নিদি কেন বলেছেন। কারণ কংগ্রেসকে দেখছেন কিভাবে তৃণমূল এখানে বসে গালাগাল করছে, সুমনদাকে বরদাস্ত করতে হচ্ছে। লোকে তো বলছে যে অদিতদার মতো একজন কংগ্রেসের নেতাকে আপনারা সরিয়ে দিলেন তৃণমূলের কথা। তাই বলছে। এবার আমাদের দলে দেখুন দাদা, আপনি যদি সভাপতি হতেন আমি কিচ্ছু মনে করতাম না। ফালতু কথা না বলে কংগ্রেসের দলের বিষয়ে একটু কথা বলেছিলেন।
প্রেসিডেন্ট হলে ভালো হতো, সে না হতে চাইলে না হবে, তার ব্যাপার। আমার বক্তব্য খুব স্পষ্ট। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, আমাদের দলে যেই প্রেসিডেন্ট হোক, আমরা পলিসির বাইরে যাব না। আমাদের পলিসি হচ্ছে তৃণমূলের সাথে লড়াই করা, তৃণমূলের সাথে লড়াই করা। কিভাবে বাঁচালাম? আপনাদের পলিসি, মানে আপনারা কি চান? আপনারা কংগ্রেস, দাদা আমাকে 1 মিনিট লাগবে। না, আপনাদের পলিসি তৃণমূলকে বাঁচিয়ে রাখা। আমাকে 1 মিনিট বলতে দিন। সুমনদা বলছে তো বাঁচিয়ে রাখা। ওনাদের মতো যে পলিসি, ওনারা যখন শাসক দলে ক্ষমতায় ছিলেন তখন এতবার ইমার্জেন্সি করে একের পর এক জায়গা দখল করেছেন, সেটা আমাদের পলিসি নয়। আমরা কখনো 356 বা 355 প্রয়োগ করে গায়ের চড়ে ইলেক্টেড গভর্নমেন্টকে ফেলে দিতে চাই না, এটা আমাদের পলিসি নয়। মানুষ চান এখানে যেভাবে অত্যাচার হচ্ছে, তৃণমূল যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, এটা ইমিডিয়েটলি করা উচিত এবং তার পরিস্থিতি রয়েছে, কিন্তু এটা আমাদের দলের পলিসি নয়, এটা আমাদের দলের স্ট্যান্ড নয়। আমি একটু সময় চেয়ে নিচ্ছি। সৃজন বলো। আরে এত রকম বললো, এই 356 বিজেপির পলিসি না তো বুঝলাম। শঙ্কুদা একরকম বলছে, শুভেন্দু বাবু পাবলিককে আরেক রকম বোঝাচ্ছেন। কথা বলেন আমরা চলি না ভাই। আমার বিষয় হচ্ছে যে তৃণমূল, শঙ্কু একটু ধৈর্য ধরো। সৃজন বলো। দরকার নেই, সিপিএম ধন্য হয়ে যাবে তোমাদের এক্সপ্লেনেশন না দিয়ে। সিপিএম এর ধন্যের কি আছে? সিপিএম তো অলরেডি 34 বছর বাংলাকে লুটে ধন্য করে দিয়ে গেছে। এবার শোনো, কথা হচ্ছে, আচ্ছা শোনো এই শঙ্কুদা, শোনারই চেষ্টা করছি, কিছুই বিষয় বলছো না। ওই 3টে কোর কমিটি হয়েছে, একটার নাম স্যান্ডোগেঞ্জির বুক পকেট, একটার নাম ভাড়ের হ্যান্ডেল, একটার নাম গরুর গাড়ির হেডলাইট। কল্যাণ ব্যানার্জি 2 দিন আগে পাবলিক মিটিংয়ে বসে টিএমসিপির রাজ্য সভাপতিকে গালিগালাজ করলো। আজকে 2 দিন পরে সেই কল্যাণ ব্যানার্জি নাকি কোর কমিটির মাথায়, ওই কি শৃঙ্খলা রক্ষা কমিটি না কি সব বললো, এইসব বলে। এগুলো কমিক রিলিফ। আমার আজকে সারাদিনে তৃণমূলের সভা টভা এইসব যা খবরে একটুখানি বুঝলাম, ওদের পাঠা লেজে কাটবে মুড়ায় কাটবে, আমার ইন্টারেস্ট নাই। আমি যা বুঝলাম যে তৃণমূলকে এই যে বিজেপি মানে পুষে রেখেছে, বিজেপি বাঁচিয়ে রেখেছে তৃণমূলকে, তার আরেকটি প্রমাণ আজকে আবার পাওয়া গেল। কয়েক মাস আগে লোকসভা ভোটে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া প্ল্যাটফর্ম, তারা একটা ভালো রেজাল্ট করেছে, কংগ্রেসের ইন্ডিভিজুয়াল রেজাল্টও ভালো হয়েছে। যেই মহারাষ্ট্রে একটা গন্ডগোল হলো, অমনি সঙ্গে সঙ্গে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডে জিতিয়েছেন তিনি নন, মমতা ব্যানার্জিকে জোটের নেতা করতে হবে বলে লাফ দিয়ে নেমে পড়লেন। এইটাকে ইন্ডিয়া প্ল্যাটফর্মটাকে ভেতর থেকে ঘাটার চেষ্টা তৃণমূলের নেতারা এইটাই বারবার করবেন এবং এটা করে ইন্ডিয়া প্ল্যাটফর্মের দলগুলিকে কনফিউজ করবেন। ইন্ডিয়া ভূমিকা আছে, তোমাদের কি অবস্থা এবং আখেরে তোমরা এখানেও শূন্য, দেশেও শূন্য। একদিকে তৃণমূল কংগ্রেসের এই বৈঠক, যে বৈঠকে ইতিমধ্যে কিন্তু অনেকগুলি সিদ্ধান্ত এবং কর্মসূচির কথা ঘোষণার, অপর দিকে ইন্ডিয়া জোট নিয়েও কিন্তু নানান বিষয় উঠে আসছে। আমরা আলোচনায় ফেরত আসবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক, শুভময়দা ঠিক এখানেই যে প্রশ্নটা থাকবে, অর্থাৎ আমরা যে ফলাফল দেখলাম মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড, তারপর তৃণমূলের অবস্থান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, জাতীয় রাজনীতির আঙিনায় কি অনেকটাই সুর অন্যরকম হয়ে গেল কংগ্রেসের সঙ্গে জোটের ক্ষেত্রে? শঙ্কু প্লিজ। শুভময়দাকে প্রশ্ন করেছি না, শুভময়দা আমার প্রশ্নের উত্তর দেবে। শঙ্কু তুমি বলবে। শঙ্কু না, এটা চলবে না, শঙ্কু বলতে দিতে হবে। শঙ্কু না, শুভময়দা বলুন। শুরু করব তাহলে। আমি বলছি শঙ্কুদা সবার বেলায় কথা বলছে। আরে ভাই সৃজন, শঙ্কু থামো, শঙ্কু থামো, বলবে থামো। শঙ্কু, শুভময়দা বলুন প্লিজ, শুভময়দা বলুন প্লিজ। আমি বলি কি, শঙ্কু আমার অত্যন্ত প্রিয় বক্তা, সুতরাং আমার সময়টুকু অবশ্যই শঙ্কুকে দিয়ে দেওয়া হোক, কারণ তৃণমূল কংগ্রেসের ভেতরে অন্দরে কি হচ্ছে আমার থেকে শঙ্কু অনেক ভালো জানে, ফলে আমার মনে হয় শঙ্কু এই বিষয়টাই সব থেকে ভালো বলতে পারবে। না শুভময়দা প্লিজ বলুন। শঙ্কু তোমাকে দায়িত্ব নিতে বলিনি। শঙ্কু প্রত্যেকটা অনুষ্ঠানের ডেকোরাম থাকে, প্লিজ। না শুভময়দা বলুন, জাতীয় রাজনীতির আঙিনায় কোথায় দাঁড়িয়ে রয়েছে সংক্ষেপে বলুন শুভময়দা প্লিজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পলিটিক্যাল বায়োডেটা, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন না এমন নয়, বাকিদের যে বায়োডেটা গুলো আছে তার থেকে খুব একটা আলাদা নয়। উনি অনেক মন্ত্রিত্ব সেগুলোর কাজ করেছেন, বিজেপির সঙ্গে করেছেন, কংগ্রেসের সঙ্গে করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ওনার যোগাযোগ আছে, সিপিএম এর সঙ্গে এখনো খুব একটা হয়নি, এবং এছাড়া উনি অনেকবারের এমপি, ভারতবর্ষের রাজনীতি ভালো বোঝেন। এবং রাহুল গান্ধীর কথা যদি আমি ভাবি, সেক্ষেত্রে রাহুল গান্ধীর সঙ্গে কম্পিটিশনে উনি আছেন,
ফলে আজকে যে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে তৃণমূলের এই যে ডোল রাজনীতির জয় হিসেবে যদি বিষয়টাকে দেখা যায়, হেমন্তের সন্ধ্যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতের পোস্টম্যান হতে চান, তাহলে আমার মনে হয় বাধা দেওয়ার কিছু নেই। তাদের যে দল তারা অবশ্যই সেটা চাইবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে লড়াই করুন। কিন্তু সেইখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে মাঝে মাঝে কিন্তু আপাতত সামনের যে বছরগুলি বিজেপি ক্ষমতায় আছে, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকে মাঝে মাঝে ভোট না দিয়ে লোকসভা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ না হলে আবার বিজেপি পদ হয়ে যাবে। সুমনদা। হ্যাঁ দেখুন, যেটা শুভময়দা বললেন, সবারই ইচ্ছা থাকে, সবারই চাঁদ ছোঁয়ার ইচ্ছা থাকে, সবারই আকাশ ছোঁয়ার ইচ্ছা থাকে, সবারই প্লেন ছেড়ে রকেটে চড়ার ইচ্ছা থাকে। তুমি বুঝতে হবে তো যে আমার মেন্টাল প্যারামিটারটাকে বুঝতে হবে, আমার রাজনৈতিক পরিধিটাকে বুঝতে হবে, আমি কোন পরিসরে রাজনীতি করি সেটাকে বুঝতে হবে। আমি পাড়ার ক্লাব চালিয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সারা ভারতবর্ষের সভাপতি হব, এটা তো হতে পারে না। কালকে একটু আগে কল্যাণবাবুর কথা বলছিলেন, আমি তো মনে করি এই ধরনের যেসব তৃণমূলের নেতারা রয়েছেন, যারা ইন্টারনাল ইকুয়েশনটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করেন, শুধু একমাত্র এই ইন্ডিয়া জোটের ইন্টারনাল ইকুয়েশনটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করে কিছু দুর্বিনীত রাজনৈতিক দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, তারা আখেরে বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টা করছে। চিত হয়ে শোয়ার ইচ্ছা সব কুজোরই থাকে। তৃণমূল কংগ্রেসের সম্ভব নয় সর্বভারতীয় ক্ষেত্রে সবকটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাজনৈতিক দলকে নেতৃত্ব দেওয়ার। আগে নিজেদের তৃণমূলী গ্যাংকে নিজেরা কন্ট্রোল করুন বাংলায়, তারপর ইন্ডিয়া জোটের নেতৃত্বের কথা ভাববেন। দেখো, ইন্ডিয়া ব্লকটা এই যে তৈরি হয়েছে, এটার একটা নির্দিষ্ট রাজনৈতিক বোঝাপড়া আছে। তুমি যদি ব্যাঙ্গালোরের মিটিং, মুম্বাইয়ের মিটিং, সেই মিটিংগুলো থেকে বেরোনো রেজলিউশনগুলো দেখো, তার মধ্যে নির্দিষ্টভাবে কতগুলো বেসিক কথা আছে: গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বেকারত্বের সমস্যার সমাধান করা, মূল্যবৃদ্ধি রোধ করা, ইত্যাদি ইত্যাদি। এখন কথা হচ্ছে যে ইন্ডিয়া ব্লকটা যে কেউ একটা উঠে এসে নেতৃত্ব দিল, সে একটা রাজ্যে সে অ্যাপারেন্টলি বিজেপির বিরুদ্ধে লড়ছে, এটাই একমাত্র তার ক্রাইটেরিয়ান। এইরকম জায়গাটা নয়। যাদের বিরাট আকারে এবং এখনো যারা প্র্যাকটিক্যালি বলে চলেছে আরএসএস ভালো কিন্তু বিজেপি খারাপ, মোদি ভালো কিন্তু অমিত শাহ খারাপ, এই ধরনের কথা যারা ক্রমাগত বলে চলেছে, সেই রাজনৈতিক দল ইন্ডিয়া ব্লকের মতাদর্শগত নেতৃত্ব দেবে, যেমনটা সীতারাম ইয়েচুরি দিতেন বা অন্য কেউ, সেটা হতে পারে না। ফলত তৃণমূল আছে, ওদের একটা সাংসদ সংখ্যা টংখ্যা আছে, অন্যান্য দলগুলো মনে প্রাণে চাইলেও ওদেরকে ভাগিয়ে দিতে পারছে না, কারণ ওদের পশ্চিমবঙ্গে কিছু সাংসদ সংখ্যা আছে বিজেপির বদান্যতায়, ওরা আছে 12th ম্যান হিসেবে। কিন্তু ইন্ডিয়া ব্লকের যশস্বী জয়সওয়াল বা বিরাট কোহলি কিছুতেই তৃণমূল কংগ্রেস নয়। অর্পণ, না, ইন্ডিয়া জাতীয় রাজনীতির প্রেক্ষিতে ইন্ডিয়া জোট। সৃজনদা বলল যে কিছু সাংসদ সংখ্যা আছে। আমি সৃজনদাকে অনুরোধ করব, সৃজনদা যদি সিপিআইএম এর কতজন সাংসদ লোকসভাতে আছেন সেই সংখ্যাটা বলেন, সেটা তৃণমূলের থেকে বেশি না তৃণমূলের থেকে কম, তাহলে ভালো হয়। আর একটা কথা শঙ্কুদাকে, সৃজনদাকে আর একটা কথা বলতে হবে যে এটা সৃজনদা বলল ইন্ডিয়া ব্লক নাকি ওনাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কথায় আইএনডিআইএ ব্লক। দ্বিতীয়ত, সিপিএম সৃজনদা আগের বার যখন বলছিল তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতি এই কমিটি ফমিটি ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক কটাক্ষ করলো। আমরা এই 6টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দেখলাম, আমাদের খুব আশা ছিল যে হয়তো 6টা বিধানসভা কেন্দ্রে অন্তত আরজিকর আবহে সিপিআইএম ক্যান্ডিডেট দেবে। আমরা দেখলাম 6টায় ক্যান্ডিডেট দেওয়া দূরের কথা, সবকটাতে তারা বামপন্থী ক্যান্ডিডেটও দিতে পারলো না, হারোয়াতে আইএসএফ ক্যান্ডিডেটকে সমর্থন করতে হলো। ফলে এই জাতীয়তাবাদীর জাতীয় রাজনীতি কমিটি এত কিছু, এগুলো সিপিএম এর মুখে মানায় না। সিপিএম এর কথা শুনবো না এই বিষয়টাতে। কম লুট করা গেছে বোধহয়। জাতীয় নির্বাচন কমিশন ভোট করিয়েছে। আমি বলছি অর্পণকে একটা জিনিস বুঝতে হবে যে সংখ্যাধিক্যের গরমটাই রাজনীতিতে শেষ কথা নয়।
এটা ও এক সময় আমরা আমাদের ছোটবেলায় দেখেছি, আমি জানি না তখন ওর জন্ম হয়েছিল কিনা, মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবঙ্গে তৃণমূলের কেউ জিততো না। আমরা আমাদের ছোটবেলা দেখেছি এই রাজ্যে সিপিএম বামফ্রন্ট 34 বছর সরকার চালিয়েছিল এবং পরের দিকটায় তৃণমূল কংগ্রেস এইরকম টিম টিম করে থাকতো। রাজনীতিতে সংখ্যাধিক্যটা তৃণমূল কংগ্রেস শূন্য থেকে এই পজিশনে গেছে, সিপিআইএম ওই পজিশন থেকে শূন্য হয়ে গেছে যেখান থেকে ইন্ডিয়া ব্লকের মতাদর্শগত বোঝাপড়াটা তৃণমূলকে কেউ বলে না, মমতা ব্যানার্জিকে কেউ বলে না যে মতাদর্শগত প্রশ্নে বিজেপিকে ফাইট করার প্রশ্নে। এখন এক সেকেন্ড, ক্ষমতার দম্ভের কথা যদি ওঠে তাহলে সৃজনকে উত্তর দিতে হয়। সৃজনের মুখ্যমন্ত্রী এক সময় বলেছিলেন ওরা 35, আমি 235, কথা শুনবো কেন, কার কথা শুনবো? তো ফলে ক্ষমতার দম্ভ তৃণমূলের মধ্যে এসেছে, এখন আমার বক্তব্য নেই। আমার যেটা বক্তব্য সৃজন একটু বলে নি, এতক্ষণ আমি চুপ ছিলাম, আমি একটু শুনেছি। আমি তোমার ব্যাপারে সিপিএম এর ব্যাপারে বেশি আলোচনা করে সময় নষ্ট করতে চাই না, কারণ টিভিতেই ওদের বিরুদ্ধে বলতে হয়, মাঠে বেশি পাওয়া যায় না। আমার বক্তব্য খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমি একটাই কথা বলতে চাই, যে দল জাতীয় স্তরে অবস্থা নেই, আরে তাদের নেই, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার আপনি সেটিং করছেন। আপনাকে তৃণমূলের বলতেই হবে, আপনাকে কি বলা দিয়েছে? আপনি তো তৃণমূলের বিরুদ্ধে অধীনতার মতো লড়াই করতেন, আপনাকে বলতে হচ্ছে কেন? আপনি সভাপতি হলে কংগ্রেসের অবস্থা হতো না, এমন সভাপতি আপনাকে তৃণমূলের বলতে হচ্ছে। আমার টপিক হচ্ছে খুব স্পষ্ট। তো সুমনদা, আপনিও আমার সাথে এক জায়গায় অন্তত একমত হবেন যে তৃণমূল কংগ্রেসের এই এত কমিটি নিয়ে আলোচনা করার কিছু নেই, কারণ সবাই জানে তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এই যে যতগুলো শৃঙ্খলা রক্ষা কমিটি করেছে, তার শৃঙ্খলা রক্ষার জন্য আরেকটা কমিটি করতে হবে, শৃঙ্খলা রক্ষা কমিটির মধ্যে মারামারি। তার জন্য যখন সাধারণ মানুষ এফেক্টেড হয়, যখন বক্তব্য হয়, যখন গন্ডগোল হয়, তখন একই কথা বারবার বাজালে তো নতুন কিছু নয়। কিন্তু আমি যেটা বলছি সেটা নতুন কিছু, তোমাকে বুঝতে হবে। তুমি অনেক পরে দল করছো, তোমাকে বুঝতে হবে তৃণমূল কংগ্রেসের বিষয়টা। খবর কি আছে? বিজেপি তো তৃণমূলের মেধাবী ছাত্র, আমি তোমাকে মিস করছি। তোমাদের দ্বন্দ্বের ব্যাপারটা তোমরা তন্ময়দার কাছে দেখলাম, তোমাদের দ্বন্দ্বের আমিও দাদা তোমায় খুব মিস করছি দাদা, আমি দাদা তোমায় খুব মিস করছি। তোমার মতো কত লোক তৃণমূলের ছিল এখন বিজেপিতে আছে, দুটো ফুল একসাথে বুঝেছে, চিনেছে, তাদের সবাইকে খুব মিস করছি দাদা। আমি সেই প্রসঙ্গে যেতে এই যে আমরা বিজেমূল বলে একটা ব্যাপার শুরু করছিলাম, তোমার মতো লোকেদের দেখে দাদা শুরু করেছিলাম, এবং কংগ্রেস মিস করছি এরা জোটবদ্ধ হয়েছে সারা ভারতবর্ষে একমাত্র জাতীয়তাবাদী শক্তি যারা দেশের জন্য লড়ছে, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে করবার জন্য। এরাই তো ইন্ডিজোট তৈরি করেছে। একটাই কথা শুধু বলার, সেটা হচ্ছে জাতীয়তাবাদী শক্তি কিনা জানি না, তবে জাতীয়তাবাদ বিরোধী, ভারত বিরোধী, ভারতবর্ষের গণতন্ত্র বিরোধী, ইকুয়েশন কোথায় থাকে এবং তারই সঙ্গে জাতীয় রাজনীতি এবং রাজ্যে মূলত কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের এই আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। জনগণমন আজকের মতো এ পর্যন্ত। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নেব একটা বিরতি, এরপর পরের খবর দেখুন সব্যসাচী এবং আত্রির সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।